আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভেনেজুয়েলায় মুক্তির পর মিত্রকে অপহরণের অভিযোগ মাচাদোর। ইসরায়েলি সেনাবাহিনীকে অর্থ দিয়েছিলেন এপস্টেইন। নাইজারে সামরিক ড্রোন হামলায় নিহত হয় ১৭ বেসামরিক নাগরিক HRW। কিউবার পরিস্থিতি সত্যিই অত্যন্ত সংকটপূর্ণ, ক্রেমলিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভেনেজুয়েলায় মুক্তির পর মিত্রকে অপহরণের অভিযোগ মাচাদোর। ভেনেজুয়েলার বিরোধী নেত্রী, নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মারিয়া করিনা মাচাদো সোমবার বলেছেন, সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটকের পর কর্তৃপক্ষের হাতে মুক্তি পাওয়ার অল্প সময়ের মধ্যেই সশস্ত্র ব্যক্তিরা তার এক ঘনিষ্ঠ মিত্রকে অপহরণ করেছে। দেশটির পাবলিক প্রসিকিউটরস অফিস একই দিনে পরে নিশ্চিত করেছে, জাতীয় পরিষদের সাবেক সহসভাপতি ৬১ বছর বয়সী হুয়ান পাবলো বনপাকে আবারও আটক করা হয়েছে এবং তাকে গৃহবন্দী করা হবে। অফিসটি দাবি করেছে, মুক্তির শর্ত ভঙ্গ করায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার এক বিবৃতিতে অফিসটি জানায়, ফৌজদারি প্রক্রিয়া সুরক্ষিত রাখতে গুয়ানিপাকে গৃহবন্দী করা হবে, তবে তার মুক্তির শর্তাবলী এখনও প্রকাশ করা হয়নি। মাচাদো অভিযোগ করেন, রাজধানী কারাকাসে তার ঘনিষ্ঠ ওই মিত্রকে বেসামরিক পোশাক পরা সশস্ত্র ব্যক্তিরা জোরপূর্বক ধরে নিয়ে গেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, কাম্ভতার তাৎক্ষণিক মুক্তি দাবি করছি। কারাগার থেকে রবিবার মুক্তি পাওয়ার পর এই গ্রেফতারকাণ্ড ঘটল। ইসরায়েলি সেনাবাহিনীতে অর্থ দিয়েছিলেন এপস্টেইন। মার্কিন বিচার বিভাগ ডিপার্টমেন্ট অব জাস্টিস সম্প্রতি প্রকাশিত নথিতে দেখা গেছে, বিলিয়নিয়ার জেফ্রি এপস্টিন ইসরায়েলি সেনাবাহিনীতে অনুদান দিয়েছিলেন এবং দখলদার বসতি কার্যক্রমে অর্থায়ন করেছিলেন, এমনটাই জানিয়েছে আনাদোলু এজেন্সি। ২০১৯ সালে কারাগারে বিচারাধীন অবস্থায় মারা যাওয়া এপস্টেইন সম্পর্কে নতুন তথ্য ক্রমেই সামনে আসছে। অপ্রাপ্ত বয়স্কদের জড়িত করে যৌন পাচার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে তিনি বিচারের মুখোমুখি ছিলেন। ২০০৫ সালে দাখিল করা এপস্টেইনের কর সংক্রান্ত নথি পর্যালোচনায় দেখা যায়, তিনি ইসরায়েলি সেনাবাহিনী এবং ফিলিস্তিনি ভূমি দখলকারী বসতি স্থাপনকারীদের আর্থিক সহায়তা দিয়েছিলেন। নথি অনুযায়ী ২০০৫ সালের ৩ মার্চ এপস্টেইন ফ্রেন্ডস অব দি ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসে $২৫,০০০ অনুদান দেন। এছাড়া তিনি জুইশ ন্যাশনাল ফান্ডে $১৫,০০০ দেন, যা পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের অর্থায়ন করে বলে অভিযোগ রয়েছে। এর পাশাপাশি ন্যাশনাল কাউন্সিল অব জুইশ উইমেনে তিনি আরও $৫,০০০ অনুদান দেন। ২০১২ সালের ২০ মে এপস্টেইনের পাঠানো একটি ইমেল বার্তায় তিনি দাবি করেন, ঐতিহাসিকভাবে ফিলিস্তিন কখনও অস্তিত্বশীল ছিল না। ওই বার্তায় এপস্টেইন লেখেন, ফিলিস্তিন কখনোই একচেটিয়াভাবে আরবদের দেশ ছিল না, যদিও ৭ম শতকে মুসলিম অভিযানের পর ধীরে ধীরে আরবি ভাষা অধিকাংশ জনগোষ্ঠীর ভাষায় পরিণত হয়। ফিলিস্তিনে কখনও কোনো স্বাধীন আরব বা ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। নতুন নথিতে এপস্টেইনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কেও কিছু তথ্য উঠে এসেছে। ২০১২ সালের ১২ আগস্ট তারিখে এফবিআইয়ের একটি নথিতে এক অজ্ঞাত ব্যক্তির সাক্ষ্যের ভিত্তিতে এসব বিবরণ অন্তর্ভুক্ত করা হয়েছে। নাইজারে সামরিক ড্রোন হামলায় নিহত হয় ১৭ বেসামরিক নাগরিক HRW। গত মাসে বুর্কিনা ফাসো সীমান্তের কাছে পশ্চিম নাইজারে নাইজার সামরিক বাহিনীর ড্রোন হামলায় ১৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে, যার মধ্যে শিশুও রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ সোমবার এই তথ্য জানিয়েছে। নাইজার পশ্চিম টিলাবেরি অঞ্চলে জিহাদি সহিংসতায় জর্জরিত একটি উত্তেজনাপূর্ণ অঞ্চল, যেখানে দেশটির সীমান্ত তার মিত্র বুর্কিনা ফাসো এবং মালির সঙ্গে মিলিত হয়েছে। আল কায়দা এবং দায়েশ গোষ্ঠীর সঙ্গে যুক্ত যোদ্ধারা প্রায় ১ দশক ধরে মারাত্মক হামলা চালিয়েছে। HRW এক বিবৃতিতে জানিয়েছে, ৬ জানুয়ারি একটি জনাকীর্ণ বাজারে নাইজারের সামরিক ড্রোন হামলায় ৪ শিশুসহ কমপক্ষে ১৭ জন বেসামরিক লোক নিহত এবং কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। এই হামলায় ৩ যোদ্ধাও নিহত হয়েছেন বলে তারা জানিয়েছে। HRW জানিয়েছে, রাজধানী নিয়ামি থেকে প্রায় ১২০ কিলোমিটার বা ৭৫ মাইল পশ্চিমে এবং বুর্কিনা ফাসো সীমান্ত থেকে ৩ কিলোমিটারেরও কম দূরে টিলাবেরি অঞ্চলের কোকোলোকো গ্রামে এটি ঘটেছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা সকালে গ্রামের ওপর দিয়ে দুবার একটি ড্রোন উড়তে দেখেছেন এবং এরপর বাজারের শত শত লোক থাকা অবস্থায় তাতে অস্ত্র নিক্ষেপ করেছে বলে HRW জানিয়েছে। কিউবার পরিস্থিতি সত্যিই অত্যন্ত সংকটপূর্ণ, ক্রেমলিন।
কিউবায় জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে বলে সোমবার জানিয়েছে ক্রেমলিন। দেশটিতে জ্বালানি রেশনিং ও জরুরি সেবা রক্ষায় একটি পরিকল্পনা ঘোষণা করেছে তারা। ক্রেমলিনের মতে যুক্তরাষ্ট্র কিউবার অর্থনীতিকে শ্বাসরোধ করার চেষ্টা করছে, যার ফলে দেশটি বহু সমস্যার মুখে পড়েছে। কিউবা সরকার শুক্রবার ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি পরিষেবা সচল রাখা এবং জ্বালানি ব্যবহার নিয়ন্ত্রণের পরিকল্পনা প্রকাশ করে। ক্যারিবীয় এই দ্বীপদেশে তেলের সরবরাহ বন্ধ করার যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার বিরোধিতা করছে কমিউনিস্ট শাসিত সরকার। এর আগে যুক্তরাষ্ট্র কিউবাকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য অস্বাভাবিক ও গুরুতর হুমকি হিসেবে ঘোষণা করেছিল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, কিউবার পরিস্থিতি সত্যিই অত্যন্ত সংকটপূর্ণ। আমরা এ বিষয়ে অবগত। কিউবার বন্ধুদের সঙ্গে কূটনৈতিক ও অন্যান্য মাধ্যমে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ চলছে। এদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য সমঝোতা করতে চান। তবে ক্রেমলিন স্পষ্ট করে দিয়েছে কিউবার প্রতি ওয়াশিংটনের আচরণে তারা অসন্তুষ্ট। পেসকভ বলেন, যুক্তরাষ্ট্র দেশটিতে যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করছে তা দেশটির জন্য অনেক সমস্যার সৃষ্টি করছে।